কন্টেন্ট, আপনি যেটা মেন কথা বললেন যে আমাদের একটা ভালো কন্টেন্ট দিতে হবে, তাহলেই লোক আপনাকে গ্রহণ করবে। কিন্তু বাংলাদেশে তো এখনো আপনার কন্টেন্ট নিয়ে হাসি মজা চলে এবং তারা স্বীকারও করতে চায় না অনেক সময় আপনাকে একজন সংস্কৃতি জগতের লোক হিসাবে। এগুলো তাদের কি বলতে চাইবেন আপনি, এই যে আপনাকে নিয়ে এখনো এই সমস্ত কথা হয়, বা যারা আপনাকে স্বীকার করতে চায় না, আপনাকে অনেক কিছু বলে অনেকেই, তো সেটাকে আপনি কিভাবে এখন দেখেন এবং তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, বাংলাদেশের একটা শ্রেণীর লোক আছে, তারা নিজেরাও কিছু করে না, কাউকে কিছু করতেও দিতে চায় না। এবং আবার যখন আমার কন্টেন্টের কথা বলে যে হিরো আলম কি কন্টেন্ট বানায়, আমি তো আগেই তো একটা কথাই স্বীকার করে এসেছি, আমার তো কোনো সাপোর্ট ছিল না যে আমি ভালো একটা কন্টেন্ট বানাবো। আমি তো জানতে চাইলাম না একটা আমি জায়গাতে আসতে পারবো, আমি তো আমার ইচ্ছে মতো চলাবে। এখন যখন থেকে আমার জনপ্রিয়তা হয়েছে, যখন থেকে জনগণ আমাকে গ্রহণ করা শুরু করে, সেই টাইম থেকে আমার কাজগুলো দেখেন না, আমি কি কোয়ালিটিভ কাজ করতেছি কি না। আপনার এপার বাংলা আমার তাহলে মনে করেন জনপ্রিয়তা না থাকতো, আমার কাজের কোয়ালিটি না থাকলো, তাহলে এখানে কেন আমাকে নিয়ে এসে মুভি বানাবে? ঠিক, কেন তারা মুভি বানাবে? তাদেরকে টাকা এতই বেশি হয়ে গেছে, তার কোয়ালিটিফুল কাজ নেই। অবশ্যই এই জিনিসটাই সংগ্রাম লড়াই করে কেন চলতেছে, যারা সমালোচনা করে তাদেরকে আমি গালি দেবো না, তাদেরকে বকাও দেবো না, তাদেরকে কাজ দিয়ে প্রমাণ করে দিতে হবে না যাকে নিয়ে আমরা এত হাসি ঠাট্টা মস্করা করেছি সে আজকে কোথায়, সে আজ কতদূর পৌঁছে গেছে, তার কাজ দেখো। ঠিক, সমালোচনা দিয়ে কাজ দিয়ে প্রমাণ করতে হবে। কাজ যেমন আপনি করছেন, তেমন আবার নির্বাচনেও লড়ছেন। হঠাৎ নির্বাচনে লড়বেন কেন ভাবলেন? নির্বাচনে লড়বো, আমি তো আগে থেকে মনে করে একটা জায়গা ছিলাম নির্বাচনে, মনে করেন থাকার কারণে আমরা যখন নির্বাচন করেছি, করার পরে মনে করেন জনগণের সেবা, মানুষ সেবা, এই কাজগুলো আমার অনেকটা ভালো লাগে। তো যখন ভালো লাগে তখন মনে করি জনগণের কিছু করব, সেই টাইমে করছি কি আমরা যে কাজ করতেছি মনে করেন জনগণের সেবার জন্য, আমার হাতে তরফ থেকে 100 পরিবার 200 পরিবার দেওয়া সম্ভব হয় যে কোনো কিছু কাজে। আমাদের যখন একটা প্রতিনিধি হয়ে জনগণের সেবা করে একটা দিতে পারবো, আমি 2, 4, 5, 10 হাজার পরিবার দেখতে পারবো। আর একবেলা কি না খেতে থাকার কি কষ্ট, ওই দিনটা আমি পার করে এসেছি, সেটা আমি জন্য মানুষের নিয়ে কিছু করতে চাই বলেই কিন্তু এই জনসেবা কাজগুলো আমার ভালো লাগে, এই কারণে নির্বাচনে আসা। আপনি তো বলেছিলেন ভোটে যদি হেরে যান তাহলে অনেক কিছু করবেন বলেছিলেন আর ভোটে দাঁড়াবো না, তারপর আবার ভোটে দাঁড়ালেন। এই সিদ্ধান্ত বদল কেন? এখন কি বলবেন যে আর কি ভোটে দাঁড়াবেন না, মানে আর কি নির্বাচন লড়বেন না নাকি? বলেছিলাম যে নির্বাচন আর করবো না, কারণ আমি 4টে বার নির্বাচন করেছি। এই অল্প সময়ে দেখেন 4 বার আমি পার্লামেন্ট মেম্বার হওয়ার সুযোগ পেয়েছি, 4টে বার। এত অল্প সময় কেউ কিন্তু এই সুযোগটা পায় না। আমি কিন্তু 2 বার পাসও করেছি, সারা বিশ্বে জানে, আমাকে তারা দেয়নি, কে না জানে পাস করেনি, প্রমাণও আছে, সবাই জানে। এখন চিন্তা করেছিলাম 4 বারে আমি এখানটা বুঝলাম না ঠিক, মানে আপনি ভোট পেয়েছিলেন কিন্তু তাও সুযোগ পাননি? না, আপনি নির্বাচনের খবরটা নেবেন বাংলাদেশে। আমি ভোটে 2023-এ উপনির্বাচন হয়, হ্যাঁ, 2টা আসন থেকে নির্বাচন করি, তার মধ্যে একটা আসন থেকে পাস করি। আচ্ছা, আমি ওখানে ভোট পেয়েছিলাম 20,800 মতো, 19,800 মতো ভোট দেখাচ্ছে। আর আমার অপোজিট যে আমি পাস করেছি 800 ভোটের ব্যবধানে আমাকে ফেল দেখানো হয়েছে ওখানে। আচ্ছা, কিন্তু ওখানে যে আমাদের ভোট যা কাউন্ট হচ্ছে তা আমাকে বুঝে দেওয়া হয়নি। আচ্ছা, সব জায়গার প্রতিটা কেন্দ্রে পাস সবাই দেখাচ্ছে, আমাকে 10টি কেন্দ্রের রেজাল্ট ফলাফল ঘোষণা করে ডিক্লার দিয়ে দিয়েছে আরেকজন পাস। আচ্ছা, এটা সারা বিশ্বতে আমি পাস করেছি ওই দেখাতে। একেবারে মনে করেন আপনি সারা দেবেন এবং যেগুলো লোক বলবেন বাংলাদেশে যে তোমাদের হিরো আলম যে ভোটের দ্বারা সে কি পাস করেছিল কিনা, তারপরে জোর করে হারানো হয়েছে বলে জোর করে হারানো হয়েছে। হ্যাঁ, ঢাকায় আবার একটা উপনির্বাচন করি, ঢাকা 17 আসনে। এখানেও আপনি আমাকে ভোটের দিনে মারধর করা হলো, দেখেছেন আপনারা মনে হয়। তার মারধর করে আমাকে যদি তারা ভয়ই না পাবে তাহলে আমাকে মারধর কেন করবে, আমার ভোটটা কেন জোর করে সিল মারা হবে? তাহলে অবশ্যই এলাম পাস করছে। তো এইরকম করে মনে করেন যখন 4-4টে বার কেড়ে না হলো তখন মনে করলাম না আমি আর নির্বাচনে যাব না, সিদ্ধান্ত নিলাম।
তো কারণ যদি এই যে নির্বাচন করে মনে করেন মানুষের এত সংগ্রাম করে এত পরিশ্রম করে একটা জায়গায় না যেতে পারে, সেই নির্বাচন করে কি করবেন, সেদিকে বলেছিলাম আর নির্বাচন করব না। আচ্ছা, তো এখন কি ভাবছেন, আবার সুযোগ এলে আবার দাঁড়াবেন? এখন ভবিষ্যতে ভোটের যদি পরিবেশ ভালো হয় তাহলে নির্বাচন করা সম্ভব, না হলে এরকম হলে নির্বাচন করার থেকে না করাই ভালো। ঠিক। আপনি একটা কথা বললেন যে আপনাকে জোর করে হারানো হয়েছে, মানে আপনি দাবি করলেন, তো কেন এটা করা হয়েছে বলে আপনার মনে হয়? মানে হিরো আলম জিতে গেলে কি মানে তাকে দর্শকরা পছন্দ করছে, এটা কি লোকের মেনে নিতে কষ্ট হচ্ছে? এটা মেনে নিতে কষ্ট হইতেছে একটা। 2 নম্বর মনে করেন অনেকে চায় না আমি সংসদে যাই, পার্লামেন্ট মেম্বার হয়ে কথা বলি। সেটা কি রাজনীতির কারণে না সংস্কৃতি জগতের কারণে? দুইটাই। আচ্ছা, দুইটাই। অনেকে দেখেন না, দুইটাই কারণ। আর অনেকে দেখেন না যে আমাকে অনেকে মেনে নিতে চায়, আপনি বললেন না যে আপনাকে হিরো হিসেবে অনেকেই মেনে নেয়, সাংস্কৃতিক মেনে নিতে চায়। এই রাজনীতিতেও চাইতেছেন অনেকেই যে হিরো আলমের মতো লোক আমাদের সংসদে আসে কথা বলবে, আমাদের সামনে এসে আপনি রাজত্ব করবে, আমরা এর চাই না। এটাও একটা কারণ। সব কিছু মিলেই মনে করেন হিরো আলমক তারা অনেক টাইমে উঠতে কোনো জায়গাতে উঠতে চাইতেছে, কিন্তু হিরো আলম পিছু ছাড়তেছে না, আমি যাবই, হবে না কেন, আমি চেষ্টা করব। আমি এইরকম করে মিডিয়া জগৎটাও ধরে রেখেছি, রাজনীতি মাঠটাও ধরে রেখেছি, পিছু ছাড়িনি, সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে বলেই এখন পর্যন্ত হিরো আলমকে থামাতে পারেনি, সামনে চলতেছে। আপনি তো খুব রাজনৈতিক সচেতন। আমাদের এখানে মানে ভারতে এখন লোকসভার ভোটের তোড়জোড় চলছে, আমাদের এখানের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আপনি জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তার সম্পর্কে আপনার কি মত? তাকে কেমন লাগে আপনার? অবশ্যই দিদিকে আমি দূর থেকে দেখেছি, কাছে থেকে দেখা হয়নি, এবং বিভিন্ন জায়গার থেকে আমরা শুনেছি তার মানুষের কর্মজীবন, মানুষের পাশে থাকা সব কিছু মিলে খুবই ভালো। তো ওনার সঙ্গে দেখা করার ইচ্ছে টিচ্ছে আছে? দেখে সুযোগ পেলে অবশ্যই দেখা করবো। আমার সঙ্গে ক্যামেরার ওপাশে আছে দেবস্মিতা, তো ওর একটা প্রশ্ন আছে। দেবস্মিতা, তুই যদি প্রশ্নটা করিস। তাকে সাবঅল্টার্ন সংস্কৃতির প্রতিনিধি হিসেবে ধরা হয়, তো না কিছু বাঙালি রবীন্দ্রিক যারা বাঙালি তারা এই সংস্কৃতিটাকে মানেন না। আপনার এই আপনি পুরো দেওয়ালটাকে ভেঙে দিয়েছেন, কি বলবেন এটা? এখন আপনি একটু আগে একটা কথা বললেন না, অনেকে অনেক কিছু মেনে নিতে নাও পারে, অনেকে আমাকে ধরেন পছন্দও নাও করতে পারে, কিন্তু আপনার যদি আপনারা প্রতিবাদ না করেন, সামনে যে কোনো কাজে আপনার এগিয়ে না আসেন, খারাপ কাজ থেকে বিরত না থাকেন, তাহলে কিন্তু মানুষের ধরেন আমরা একটা ধ্যানে আছি, ধ্যানটা ভেঙে যাবে না, ভাঙতে হবে তাদেরকে, তাদেরকে ভুল ধারণাটাকে শুদ্ধতে হবে। এই শুদ্ধতার কারণে হয়তো আপনি অনেকে আমাকে পছন্দ করতে পারে, অনেকে নাও করতে পারে, কিন্তু আপনার এই কাজগুলো আমি ধরে রাখছি এই কারণে যাতে আমাকে দেখে অনেকে মনে করেন ভুল ধারণা অনেকে শিখে তো হিরো আলম এত কিছু করার পরে সামনে এগিয়ে যাচ্ছে, এত কিছু করে পিছিয়ে আসতেছে না, সব কিছু মিলে মনে করেন এরকম মনে একটা প্রতিবাদ মনে করেন। মানে আপনি ইন্সপায়ার করেন লোককে, মানে যাতে কেউ পিছিয়ে না পড়ে, যে না ভাবে যে আমার দ্বারা হবে না, যে কোনো কারোর দ্বারাই হতে পারে। আচ্ছা, আপনি একটু আগে আমাকে কথায় কথায় বলছিলেন যে একটা সময় একদিন না খেয়ে থেকেছি, আচার বিক্রি করেছি। একটু যদি পিছিয়ে যাই, যে কেমন ছিল ছোটবেলাটা এবং তারপর কিভাবে এই জার্নিতে আসা, যদি একটু সংক্ষেপে বলেন। আমার আর কি ছোটোবেলায় খুব কষ্টে কেটেছে। আমার মা, আমি খুবই অভাবে আমার দিন কাটাই। যখন আমার মা অন্যের বাসায় কাজকর্ম করে খেয়েছে, হয়তো তখন একবেলা যখন আমরা খেয়েছি মানুষের বাসা থেকে নিয়ে এসে খেয়েছি, তারপরে মানুষের বাসায় আমরা থেকেছি। আমি হয়তো টোকাইগিরি করেছি, টোকাইগিরি মানে কি হকারি করে বলে যাকে আর কি, বিভিন্ন আচার চানাচুর ফ্রি করে আমি বিক্রি করেছি। এই সমস্ত করতে করতেই কি আর কি মনে করেন কিছু টাকা ঋণ নিয়েছি, নিয়ে মানে ছিটি বিক্রি করেছি, ডিশের কেবল বিজনেস করেছি। সেখান থেকে না আস্তে আস্তে হিরো হওয়ার স্বপ্নটা দেখেছি। এই যে আলম থেকে হিরো আলম যে আজকে এত দূর আসা, অনেক সংগ্রাম, অনেক লাঞ্ছিত হয়ে আজকে এত দূর আসা। এই যে ছোটোবেলার খেয়ে না খাওয়া, এই গল্পটা বললাম আপনাকে। আর এখান থেকেই আমার আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে আপনি যে এত মার খান ছোটবেলায়, কিছুটা মজা করেই বলছি, ছোটবেলা থেকে মার খাওয়ার অভ্যেস ছিল না আপনার? হাড় স্টিল দিয়ে তৈরি, সো হোয়াটস ইন এগার আপনি? ছোটোবেলা থেকে মার খাওয়ার অভ্যেস ছিল না, কিন্তু সাহস ছিল অতিরিক্ত আমার, যে আমাকে কেউ মারছে মারুক, ঠিক আছে, আমাকে কেউ বকা দিয়েছে
দিগ্গা, কেউ দেখতে পাচ্ছেন দিগ্গা, তখন আমি কোথায় আমি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আর আমি এত সাহস করতে হয় আমি জানি না, উপরওয়ালা বলতে পারবে। সাহস যে কোনো কাজে গেলে অটোমেটিক আমার সাহস বেড়ে যায়, এটা আমি জানি না কেন, এটা আমি নিজেও জানি না। কিছু কিছু লোক আছে না যে উপরওয়ালার কিছু মনে করেন প্রতিভাবান কিছু লোক থাকে, এরকম কিছু হতে পারে। আচ্ছা, আপনি রিসেন্টলি রাখি সাওয়ান্তের সঙ্গে ছবি দিয়েছিলেন তো, এবং তারপর আবার রাখি সাওয়ান্ত বলছে সলমান ভাই নয়া হিরো আ রা হে, ব্যাপারটা কি, মানে ওখানে কি হয়েছিল? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।